সমগ্র বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। ঢাকায় আপাতত চলবে ব্যাটারি রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। এর আগে সকালে ব্যাটারি রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গেল 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে ঢাকা মহানগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয়। উচ্চ আদালতের এই আদেশের পরে আন্দোলনের নামে এসব রিকশা চালকেরা। রাজধানী যাত্রাবাড়ি ও ডেমরার 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। রোববার হামলার জেরে আজ ঘোষণা দিয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর চালায় পুরান ঢাকার 2 মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে, তবে যথাযথ সহায়তা না পাওয়ার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। রাজধানীর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এভাবেই ঘোষণা দিয়ে হামলা আর ভাঙচুর চালানো হয়। রোববার পুরান ঢাকায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার জেরে সোমবার সকাল 12:30টার দিকে যাত্রাবাড়িতে জড়ো হন কলেজ দুটির শিক্ষার্থীরা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, কলেজটির সরঞ্জামও নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ম্যাম ওই ডিএমআরসির ম্যামকে স্যারকে অনেকবার প্রিন্সিপাল স্যারকে কল দিছে, কিন্তু ওনারা কোনো রেসপন্স করে নাই। তার মানে কি ওনারা নিজেরা উস্কানি দিচ্ছে। অস্তিত্ব রক্ষায় আমরা আসছি, ওরা তো সাহস হয় কিভাবে যে আমাদের কবি নজরুল হামলা করার জন্য। এই সময় 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন। কবি নজরুল সোহরাওয়ার্দী জগন্নাথ আজকের প্রতিষ্ঠান না, এখানে একটা ন্যাশনাল একটা কলেজের প্লাবান আইসা অস্তিত্বের উপরে হামলা দিবে, এটা তো কোনো ছোটখাটো বিষয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। এদিকে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ জানানোর পরও যথাযথ ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। 1 থেকে 12টা পর্যন্ত আমাদের সব ধ্বংস করে দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে। আমাদের কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতিটা আপনার সরজমিনে এসে দেখেন। আমাদের হতাহত শতাধিকের উপরে। ওরা তো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের হামলা চালাইছে, আমাদের বাচ্চা ছেলেদের উপরে। রোববার ভুল চিকিৎসায় শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এরপরেই হামলার ঘোষণা দেয়া হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানী যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান এবং ডেমরা থেকে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। শুরুতেই যাব সহকর্মী আদিলুর রহমানের কাছে, যাত্রাবাড়ির খবর জানাবেন তিনি। আদিলুর, যাত্রাবাড়ির সংঘর্ষ তো থেমে গেছে, হতাহত কয়জন হয়েছে সেই তথ্য পেয়েছেন কিনা? আর কলেজ জুড়ে যে ভাঙচুরের চিহ্ন দেখা গেছে, ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেছে কি? দেখুন, আমি বেশ কিছুক্ষণ আগেই আসলে যাত্রাবাড়ি থেকে ডেমরাতে চলে এসেছি এবং আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি মাহবুবুর রহমান কলেজের ভেতরের অংশটিতে, যেটি আসলে দিনভর প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা। একটি পর্যায়ে তারা আসলে এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে আসলে আমরা এখানকার যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপটি আসলে লক্ষ্য করতে পারছি। দেখুন, আজকের যে সংঘর্ষ এবং আজকের যে ভাঙচুরের যে ঘটনা, এটি কিন্তু অনেকটা আসলে ঘোষণা দিয়েই হয়েছে। তার কারণ হচ্ছে মৃত্যুর অভিযোগে মাহবুবুর রহমান কলেজ, ন্যাশনাল কলেজ বা কবি নজরুল কলেজের ওখানে যখন গিয়েছে এবং সোহরাওয়ার্দী কলেজ যখন আসলে ভাঙচুর করেছে, তার পরে কিন্তু আসলে ঘোষণা দেওয়া হয়েছিল আজকে মাহবুবুর রহমান কলেজে তারা আসবেন এবং তারা এর জবাব দিবেন। এরপরেও কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা আজকে সকাল থেকে ছিল না, যে কারণে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পেরেছি যে যাত্রাবাড়ি এবং ডেমরার যে সড়কটি এবং মাহবুবুর রহমান কলেজের সামনে পুরো এলাকাটি এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা এই জোনের যিনি উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি, তবে তিনি নিশ্চিত করেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কারোর প্রাণহানি হয়নি। আমরা
পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে যখন কথা বলছিলাম তখন জানতে চেয়েছিলাম যে এই যে ঘোষণা দিয়ে আজকে এই হামলাটি চালানো হলো এবং এই রণক্ষেত্রে পরিণত হলো, তাহলে পুলিশের ভূমিকাটি আসলে কি ছিল। তবে পুলিশের পক্ষ থেকে তিনি তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাটি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তারা যখন কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যখন যাত্রাবাড়ি দিয়ে এই মাহবুবুর রহমান কলেজের দিকে আসছিলেন তখন যাত্রাবাড়িতে তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন। এর কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে 5 আগস্টের পরে পুলিশের সদস্যদের কিছুটা অপর্যাপ্ততা আছে, কিছু মনোবল নষ্ট হয়েছে এবং একই সাথে পুলিশের অনেক যে প্রয়োজনীয় এই ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য যে ধরনের সরঞ্জামগুলো আসলে প্রয়োজন সেই সরঞ্জাম তাদের অনেকেরই আসলে ছিল না। এর মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট এবং বিভিন্ন যে যানবাহনগুলো সাজোয়া যানগুলো আমরা দেখে থাকি সেগুলো ছিল না, যে কারণে পুলিশ আসলে কোনোভাবে এই যে সংঘর্ষ এই সংঘর্ষটাকে এড়াতে পারেনি এবং পুলিশ এটিকে প্রতিহত করতে পারেনি, যে কারণে সংঘর্ষে ভয়াবহতার রূপ নেয়, প্রচুর ভাঙচুর করা হয়, শিক্ষার্থীরা আহত হন। আমরা এখানকার যিনি কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে এই কলেজের যিনি অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন, কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে। কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যেটি আসলে বলা হচ্ছে যে তারা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করেনি পুরো ক্ষয়ক্ষতি, তবে তারা প্রাথমিকভাবে যে ধারণা করছেন তাতে 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি এই যে আজকের যে সংঘর্ষের যে ঘটনা সেই ঘটনায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা কিন্তু আসলে যখন সেনাবাহিনীর প্রতিনিধি দল এবং পুলিশের প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই ভবনগুলো পরিদর্শন করছিলেন তখন তাদের সঙ্গে যখন আমরা ভেতরে পরিদর্শনে গিয়েছিলাম তখন আমরা ভেতরে পরিদর্শনে গিয়ে দেখেছি যে ভেতরে পুরো ধ্বংসস্তূপ হয়ে আছে এবং এই ভবনটি আসলে দেখে মনে হচ্ছে যে কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকাতে এই মুহূর্তে আসলে আমরা অবস্থান করছি এবং বিভিন্ন যে ল্যাব রুমগুলো আছে সেই ল্যাব রুমগুলোতে যখন আমরা গিয়েছি তখন আমরা দেখেছি যে প্রত্যেকটি ল্যাব রুম ভাঙচুর করা হয়েছে এবং বিশেষ করে যে কম্পিউটার ল্যাবটি আসলে ছিল বা বিজ্ঞান ল্যাব যেগুলো ছিল সেই বিজ্ঞান ল্যাবের ভাঙচুর করা হয়েছে। সেখান থেকে ল্যাবের যে সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ বলছেন যে কম্পিউটার ল্যাবে থাকা প্রত্যেকটি কম্পিউটার এখানে যারা ভাঙচুর চালাতে এসেছিলেন তারা নিয়ে গেছেন, এমন অভিযোগ কলেজ কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। এখন পর্যন্ত তারা বলছেন যে 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি আজকে হয়েছে। তো আমরা আসলে এই মুহূর্তে কলেজের ভেতরে আছি, ভেতরের পরিস্থিতি দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভেতর পুরোটা ধ্বংসস্তূপ হয়ে আছে। আমরা যেটি আসলে দিনভর দেখছিলাম যে কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, স্থানীয়রাও অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা তাদের যে বিক্ষোভ করছেন। আমরা এই মুহূর্তে একটু এই মাহবুবুর রহমান কলেজের বাইরের অংশে যেতে চাই, সড়কে, সেখানেও আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আমরা আনোয়ার সাদাত নূরের কাছে একটু যেতে চাই। আনোয়ার সাদাত নূর, আমরা যেটি আসলে দেখছিলাম যে শিক্ষার্থীরা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছিলেন এবং এই ঘটনার বিচার তারা দাবি করছিলেন, যারা জড়িত তাদেরকে আটকের কথা তারা আসলে বলছিলেন। এই মুহূর্তে আমাদেরকে একটু জানাবেন যে সড়কের সামনে শিক্ষার্থীদের অবস্থান কেমন রয়েছে এবং তারা কি এখনো আসলে বিক্ষিপ্ত বা যে মারমুখী অবস্থানে তারা রয়েছেন কিনা। আনোয়ার সাদাত নূর। আসলে যেমনটি বলছিলেন যে পুলিশ এবং সেনা সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে পর্যবেক্ষণের জন্য গিয়েছেন এবং সেই দলের অপেক্ষায় কিন্তু বাইরে উৎসুক জনতা এবং শিক্ষার্থীরা অপেক্ষা করছেন যে শিক্ষকদের সাথে বা সমন্বয়ে যে দলটি গিয়েছে তাদের সেই পর্যবেক্ষণ বা তাদের চোখ দিয়ে আসলে তারা কি দেখলেন, কতটা ক্ষয়ক্ষতি দেখলেন সেটা
তারা তাদের কাছ থেকে জানতে চাচ্ছে এবং উৎসুক জনতা যারা আসলে বাইরে থেকে ঘটনাটি জেনেছেন বা দেখেছেন, আসলে ভেতরের কি পরিস্থিতি তারা দেখার সুযোগ পাননি, তারাও কিন্তু এই তথ্যটি জানার জন্য আসলে উদ্গ্রীব হয়ে আছেন। তারা গণমাধ্যমকে বারবার জিজ্ঞেস করছেন এবং তারা এক প্রকার অপেক্ষা করছেন যে ভেতরের প্রতিনিধি দল বাইরে এসে এ বিষয়ে হয়তো জানাবেন বা ব্রিফ করবেন, এমনটাই ভেবে কিন্তু অপেক্ষা করছেন। এবং বাইরে যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আছেন তারা আমরা শুরুতে দেখেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ভেতরে ঢুকতে কিন্তু বাধা দিচ্ছিল। এক পর্যায়ে কিন্তু ভেতরে ঢোকার সুযোগ দিয়েছে, কিন্তু এখনো যে এটি মূল ফটক সেই ফটকটি এখনো বন্ধ করে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা তারা তাদের নিজ নিজ আইডি কার্ড গলায় দিয়ে তারা কিন্তু এরকম একটি অবস্থানে আছেন। একটা সময় কিন্তু আমরা বাইরে থেকে একটি উত্তেজনাও শুনতে পেলাম যে তারা একত্রিত হচ্ছেন, যে তারা আবার পুনরায় নজরুল কলেজের দিকে তারা ধাবিত হবেন। পরক্ষণে কিন্তু আমরা দেখলাম যে সেটি গুঞ্জন হোক বা তাদের সে একত্রিত হওয়ার একটি প্রক্রিয়া হোক, সেনাবাহিনী তৎক্ষণাৎ জায়গাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আমরা এর আগেও দেখেছিলাম যে এই কলেজের দূরবর্তী এলাকা পর্যন্ত কিন্তু সেনাবাহিনী তারা নিজেদের একটি ব্যারিকেড বলয় তৈরি করে নিয়েছেন এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা যারা উৎসুক তাদেরকে এই জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করছেন, তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, এই জায়গাটাকে ফাঁকা রাখার চেষ্টা করছেন। তবে যারা এখানকার শিক্ষার্থী তারা সে ব্যাপারটাতে নারাজ, তারা এখান থেকে সরে যেতে চাইছেন না, তারা কলেজের সামনে অবস্থান করছেন। তবে সেই ক্ষেত্রে মানে সেনাবাহিনীর তরফ থেকে শিক্ষার্থীদের কাউকে দল বা মিছিল আকারে বাইরে যাওয়ার যেন যেতে না পারে সেরকম প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যেন আর কোনো ধরনের সহিংসতার ঘটনা তৈরি না হয়। মানে যে গুঞ্জনটা ছড়াচ্ছে যে তারা সরকারি কলেজ মানে নজরুল কলেজের দিকে ধাবিত হবে, সেটি যেন সম্ভব না হয় সে ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছেন। এখনো আমরা বাইরে থেকে যেটা দেখেছি যে ভেতরের যে প্রতিনিধি দল তারা আসেননি, কিন্তু বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কলেজের সামনে পুরো অংশটাই কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে বা দখল করে রেখেছেন যেন কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না হয়। আর ওই দূরে যেটা আসলে ফ্লাইওভার, সেখানে আমরা দেখেছি যে পুলিশ তার গাড়ি বহর নিয়ে এবং তার সাজোয়া যান নিয়ে অপেক্ষা করছেন যেন উল্টো দিক থেকে আর কোনো ধরনের দল বা আর কোনো অংশ যেন এদিকে আসতে না পারে। এর মধ্যবর্তী সময়ে মধ্যস্থতার কথা চলছে। শিক্ষার্থীদের তরফ থেকে দাবি জানানো হচ্ছে বিচারের আইনের আওতায় নিয়ে আসার, যারা এই ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে, তাদের শিক্ষার্থী সহপাঠীদেরকে আহত করেছে, তাদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা যায়, সেই দাবির কথা তারা বারবার কর্তৃপক্ষের কাছে জানাচ্ছেন এবং তারা কর্তৃপক্ষের কাছ থেকে একটি আশ্বস্ত মানে একটি আশ্বাস জানার চেষ্টা করছেন যে কর্তৃপক্ষের ব্যাপারে আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে বা কি পদক্ষেপ নেবে সেই ঘোষণা শোনার অপেক্ষায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ডক্টর মাহবুবুর রহমান কলেজের বাইরে অপেক্ষা করছে। তবে এলাকার পরিস্থিতি এখনো থমথমে, উৎসুক জনতা এখনো অপেক্ষায় আছেন যে কি না কি হয়। বিরতির আগে যাত্রাবাড়ি এবং ডেমরাতে শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে আরও জানাচ্ছিলাম। এ বিষয়ে জানাতে আবারও আমাদের সাথে যাত্রাবাড়ি এবং ডেমরা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব ডেমরাতে, সেখানে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ভবন শিক্ষার্থীদের যে কলেজ রয়েছে সেখানে তো ভিতরে আপনি দেখেছিলেন, সেখানকার অবস্থা জানাচ্ছিলেন। এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, এখনো আমি আসলে এই ভবনটির ভেতরেই আছি এবং ভবনটির আসলে বিভিন্ন ফ্লোরে আমরা গিয়ে সেখান থেকে আসলে কি দৃশ্য সেটিও আসলে দেখার চেষ্টা করছিলাম। আমরা এতক্ষণ ভবনের নিচে এবং ভবনের সামনের যে অংশটি সেই অংশটি থেকে আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাচ্ছিলাম। আমরা ভেতরে একটি রুমে এই মুহূর্তে অবস্থান করছি। আমরা পাশের আরেকটি কক্ষেও আসলে যেতে চাই। যেতে আপনাকে একটু আবার ঘটনা সম্পর্কে একটু জানাতে চাই যে আজকে মূলত এই কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই মাহবুবুর রহমান যে কলেজ সেই কলেজে এসে ভাঙচুর চালিয়েছে। ব্যাপক লুটপাটের অভিযোগ আসলে কলেজ কর্তৃপক্ষ বলেছে এবং এই ঘটনার সূত্রপাত কিন্তু আসলে আজকে নয়, এই ঘটনার সূত্রপাত গতকালকেই হয়েছে। এই মাহবুবুর রহমান কলেজের একজন শিক্ষার্থী তার মৃত্যুর যে অভিযোগ সেই অভিযোগে সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল কলেজে ভাঙচুর করা হয়। এরপরে কিন্তু আসলে ঘোষণা দেওয়া হয়
হয় যে আজকে এখানে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আসবেন এবং এখানে ভাঙচুর চালাবেন, এমন একটি ঘোষণা কিন্তু আসলে গতকালকে দেয়া হয়েছিল এবং সেই ঘোষণার পরেই আজকে কোনো ধরনের কোনো ব্যবস্থা না থাকার কারণে আজকে আবার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সংঘর্ষ হয়েছে এবং এই মাহবুবুর রহমান যে কলেজটি আছে সেই কলেজটিতে ব্যাপক যে ভাঙচুর, সেই ভাঙচুর চালানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এবং মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা একটি অভিযোগ বারবার করে বলছিলেন যে যখন এখানে হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা অনেক পরে এসেছে। এই মাহবুবুর রহমান কলেজের ভেতরটি পরিদর্শনে এসেছিলেন এখানকার এই জোনের যিনি উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন এবং সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। আমরা উপপুলিশ কমিশনারের কাছে জানতে চেয়েছিলাম এবং তিনি সরাসরি আসলে পুলিশের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কথা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলছিলেন যে এই 5 আগস্টের পরে পুলিশের সংখ্যা কমে যাওয়া এবং পুলিশের অনেক সরঞ্জাম অর্থাৎ এই ধরনের সহিংসতা এবং বড় ধরনের কোনো কলেজের শিক্ষার্থীরা বা কোনো গোষ্ঠী যদি আসলে আন্দোলন করেন এবং সেখানে এসে যদি সহিংস অবস্থার মধ্যে তারা থাকেন, তাদেরকে প্রতিহত করার জন্য যে ধরনের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটি তাদের ছিল না। এই কারণেই আসলে তারা ব্যর্থ হয়েছেন এইটি তারা বলেছেন এবং একই সাথে কলেজ কর্তৃপক্ষ বলেছে যে তারা এখনো ক্ষয়ক্ষতি পুরোটা নিরূপণ করেনি, তবে তারা ধারণা করছেন যে 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি তাদের এখানে হয়েছে এবং তারা তাদের যে শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রম আসলে ব্যাহত হয়েছে। তবে আপনাকে এই শুধুমাত্র আসলে কলেজের ভেতরের খবর নয়, কলেজের বাইরেও আসলে এখনো শিক্ষার্থীরা আছেন। আমরা সেই খবরটিও আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। আমাদের কলেজের বাইরের সড়কে অবস্থান করছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আমরা একটু আনোয়ার সাদাত নূরের কাছে যেতে চাই। আনোয়ার সাদাত নূর, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এই যে সড়কটি বন্ধ ছিল, যান চলাচল শুরু হচ্ছে, সেখানকার আসলে এখন কি অবস্থা আপনি আমাদেরকে একটু জানাবেন। এবং আপনি বলছিলেন যে শিক্ষার্থীদের একটি অংশ গুঞ্জন উঠছিল যে তারা আবার কবি নজরুল কলেজ বা সোহরাওয়ার্দী কলেজে যাবেন, কি অবস্থা আসলে আপনার ওখানে? আসলে যে গুঞ্জনটি আমরা তখন শুনেছিলাম উত্তেজনার মধ্যেই, যে মোল্লা কলেজের শিক্ষার্থীরা আবারও একত্রিত হচ্ছেন, যে তারা একটা পাল্টা জবাব দিতে কবি নজরুল কলেজের দিকে যাবেন। আসলে সেটি আমার ধারণা শুধুই গুঞ্জন ছিল, অথবা সেনাবাহিনীর প্রচেষ্টাই সেটি হয়তো ব্যর্থ হয়েছে। কেননা এখন আমরা দেখতে পাচ্ছি যে কলেজের বাইরে, মানে মূল ফটকের বাইরে যে একটা ক্রাউড কিছুক্ষণ আগে ছিল, সেটা কিন্তু অনেকাংশেই কমে গেছে। সেনাবাহিনীর তৎপরতায় এই রাস্তাটি অনেকটাই খালি করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর যে গাড়ি আগে দূর অবধি পর্যন্ত রাখা ছিল, তার আস্তে আস্তে সেই পেট্রোলিং টিমটিকে ঠিক কলেজের সামনে নিয়ে এসে দাঁড় করিয়েছেন এবং এই রাস্তা ধরে কিন্তু এখন গাড়ি বা যানবাহন চলাচল করছে। আগে আমরা কিন্তু সেই দুপুরের পর থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত এই সড়কের যান চলাচল পুরোটাই নিয়ন্ত্রিত ছিল। কিছু অ্যাম্বুলেন্স এবং মোটর যান ব্যতীত কিন্তু এই রাস্তায় আমরা চলাচল করতে দেখিনি। কিন্তু এখন বলা যায় অনেকটা আনুষ্ঠানিকভাবেই কিন্তু সেনাবাহিনী এই যানবাহনগুলোকে চলার ব্যবস্থা করে দিয়েছে এবং যারা পথচারী তারা কিন্তু এই সড়ক ধরে যাতায়াত করছেন। একই সাথে কিন্তু ফ্লাইওভারে, মানে সড়কের উপরে যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারের উপরেও একই দৃশ্য, যে ফ্লাইওভার ঘেঁষে উৎসুক জনতার ভিড় থাকলেও কিন্তু যানবাহন চলাচলের জন্য সেই রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল শুরু হয়েছে, স্বাভাবিক না হলেও শুরু হয়েছে। আশা করা যায় যে সবকিছুই ঠিক হয়ে যাবে এবং যেটি বলছিলাম যে একটি গুজবের কথা, সেটিও আসলে সেই সম্ভাবনাটি আর নেই। তবে সার্বিক পরিস্থিতি মিলে বলা যায় যে এলাকার পরিস্থিতি এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে এবং পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। রাজধানী যাত্রাবাড়ী ও ডেমরার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রতারক চক্রের ফাঁদে পড়ে সমাবেশে যাওয়ার সময় লক্ষ্মীপুর থেকে ৩০০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে 4টি মাইক্রোবাস, 5টি বাস।
পুলিশ জানায়, সমাবেশে গেলে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেয়া হবে এমন প্রলোভন দেখিয়ে তাদের জড়ো করে প্রতারকরা। খবর পেয়ে রামগতি কমলনগরে অভিযান চালায় পুলিশ। এ সময় মাইক্রোবাস ও বাস সহ 300 ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য 53 জনকে আটক করে থানায় নেওয়া হয়, বাকিদের ছেড়ে দেয়া হয়। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে প্রতারক চক্রটি সাধারণ মানুষকে বোকা বানিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলেও জানিয়েছে পুলিশ। তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিভ্রান্ত করা বা বিব্রত করা। তো তাদেরকে আমি আটক করেছি 11 জন নারী পুরুষকে, এবং 3টি বাস এবং 4টি হাইস, টোটাল আমি 60টি গাড়ি আটক করেছি। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান হলেও তা কাজে আসছে না। দেদারসে কাঁচা বাজার ও শপিং মলে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতাদের দাবি, বিকল্প কিছু না আসায় বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে। 1 নভেম্বর থেকেই পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে সরকার, যদিও তা মানছেন না ক্রেতা বিক্রেতা কেউই। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি, চকবাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগের মতোই ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। বিকল্প না থাকায় বাধ্য হয়ে ব্যবহার করছেন বলছেন ক্রেতা বিক্রেতারা। একটা কিছু বার করে তারপরে পলিথিনটা বন্ধ করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আমরা তো 2002 সাল থেকে দেখতেছি যে এটা বন্ধ হচ্ছে। বরিশালের বিভিন্ন বাজারে পণ্য বহনের জন্য চট, কাপড় ও নেটের ব্যাগ থাকলেও টাকা দিয়ে তা কিনছেন না কেউ। ব্যবসায়ীরা বলছেন, সরকার পলিথিন নিষিদ্ধ করলেও এর বিকল্প পর্যাপ্ত পরিমাণে বাজারে নেই। 100 টাকা বাজার করতে আসলো, যদি 10 টাকা ব্যাগ কিনা লাগে তাতে আমাদের এটা চাপ সৃষ্টি হয়। নিলাম চলতে আছে, তো অ্যাভেলেবেল চলতে আছে, এই জন্যই নিছি। নারায়ণগঞ্জে চলতি মাসে 4টি অভিযানে 2টি পলিথিন তৈরির কারখানা বন্ধ সহ 837 কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ ও সুনামগঞ্জেও বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার। আমরা এটা ব্যবহার করবো না, আমরা কেন এটা ব্যবহার করবো? জনগণের ক্ষতি করব। আমরা তো সচেতন নাগরিক, আমরা তো বাংলাদেশের নাগরিক, তা আমাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা সঙ্গে সঙ্গে এটা বাদ পলিথিন ব্যবস্থা বাধ্য আমরা, এই কারণে এটার বিকল্প আমরা কোনো কিছু পাই নাই। যারা কাঁচা বাজারে আছে বা ছোট ছোট, ওদেরকে আমরা লিফলেট বিতরণ করা হচ্ছে সচেতনমূলকভাবে, যেটা ব্যবহার নিষিদ্ধ। আর আমরা এখানে গোডাউন আছে কিনা আমরা এটা আপনার অনুসন্ধান করছি। বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ বান্ধব ব্যাগ সরবরাহের পাশাপাশি নিয়মিত অভিযান চালানোর দাবি ক্রেতাদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁয় বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় তথ্য অফিস ও জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। শিশু, কিশোর, কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিয়ে প্রতিরোধে সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এছাড়াও অংশ নেন বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কাজী সমিতির নেতারা। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।